আগে আমাদের প্রধানমন্ত্রীর কথাটা বলি যে উনি কি বলছেন, এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না। ঠিক আছে, তো সর্বোচ্চ ব্যক্তি এটা বলছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আপনারা হাসিনা কার্ড খেলবেন আর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, তা হবে না। এখন কূটনৈতিক উনি কূটনীতিবিদ, উনি এটা কূটনৈতিক ভাষায় বলেছেন যে এটা আসলেই মানে ভারত কিভাবে দেখবে, আমরা কিভাবে বলছি মানুষকে, আমাদের জনগণকে এই করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য বা বোঝানোর জন্য। ভারত কি আমাদেরকে কখনো মানে আপনার ভাবে দেখে এই পর্যন্ত আমাদের ৫৫ বছরের ইতিহাসে? আমি তো মনে করি যে তারা কখনো আমাদেরকে দেখে না, তারা শুধু একটি দলকে দেখে। বাংলাদেশে তাদের একটি দল, ওই দলটা থাকলে তাদের মাথা ঠান্ডা থাকে, তাদের সব কিছু ঠান্ডা থাকে। বাংলাদেশের জনগণ তাদের কাছে কোনো বড় ব্যাপার নয়, বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলও কোনো বড় ব্যাপার নয়। বাংলাদেশের যদি ৯৯% মানুষও একটা দলকে ভোট দিয়ে নির্বাচিত করে, সেটাও বড় ব্যাপার নয়। এদের সব সময় মাথা ব্যথা হচ্ছে ওই একটা দলকে কিভাবে রাখবে, এবং রেখে তাদের দুটো উদ্দেশ্য হচ্ছে মেইন। সে দুটো উদ্দেশ্যের একটা হচ্ছে তাদের পররাষ্ট্রনীতির সাথে আমাদের পররাষ্ট্রনীতিটাকে পরিপূরক করা, দ্বিতীয় হচ্ছে আমাদের প্রতিরক্ষা নীতিটাকে অচল করে দেয়া এবং এটাকে সাবসার্ভিয়েন্ট বানানো। এটা আমরা ৭২ সাল থেকেই লক্ষ্য করছি। আপনি যদি শেখ মুজিবুর রহমানের শাসনামলকেই ধরেন, সবচেয়ে উষ্ণ সম্পর্ক, অস্বীকার করতে পারেন না। উনি ওয়াইসি সম্মেলনে যাবেন, সেটা নিয়েও তাদের আপত্তি ছিল। আপনি অনেকগুলো বই আছে এ সমস্ত বিষয় নিয়ে, আপনি পড়েন। এক জায়গায় শেখ মুজিবুর রহমান একজনকে বিরক্ত হয়ে বলছেন, ভারতীয় একজনকে, আমাকে দক্ষিণ এশিয়ার রাজনীতি শিখাতে আসবেন না। উনিও বিরক্ত হয়ে যাচ্ছিলেন। আচ্ছা, তারপরে ৭৫-এর পট পরিবর্তন হলো। আপনি আমি মানে আমার সাংবাদিকতা করে আমি সিনিয়র অনেক অফিসার যাদের ইন্টারভিউ করেছি, তাদের মধ্যে একজন এখনো বেঁচে আছেন, জেনারেল মাহবুব, যিনি সেনাপ্রধান ছিলেন। জেনারেল আব্দুস সামাদ, উনি ইন্তেকাল করেছেন। জেনারেল মির শওকত আলী বীরুত্তমও মারা গেছেন। দেখেন একই রকম তথ্য পেয়েছি। আমার একটা বই আছে জাতীয় নিরাপত্তার উপরে, সেখানে এগুলো লিপিবদ্ধ করা আছে, আমার রিপোর্টও আছে এগুলো নিয়ে। ৩বার বাংলা, এটা ভারতীয় রেফারেন্সও আছে, আমি বইটা নিয়ে আসলে হয়তো রেফারেন্সগুলো বলতে পারতাম এখন। ৩বার বাংলাদেশকে আক্রমণ করার প্রস্তুতি তারা নিয়েছিল, আমাদের সীমানায় সৈন্য সমাবেশ করেছিল। সে সময় বাংলাদেশের সৈন্য সংখ্যা ছিল মাত্র ১ ডিভিশনের মতো, ৪টা ব্রিগেডের থেকে একটু বেশি। আমাদের সেরকম কামান বা ট্যাঙ্ক এগুলো এরকম কিছুই ছিল না বলতে গেলে। আমাদেরকেও ওয়ারফুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিতে হয়েছিল। আমরা সে সময় কিন্তু আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন আর দু একটা মুসলিম রাষ্ট্রের সহযোগিতায় কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এই জিনিসগুলোকে আমরা সে সময় জেনারেল জিয়াউর রহমান মানে সামাল দিতে পেরেছিলেন। আপনি ভারতীয় রেফারেন্স দেখতে পারেন এই সমস্ত ব্যাপারে, এবং তারা আক্ষেপ করে বলছেন যে ইন্দিরা গান্ধী পিছিয়ে আসলেন, হ্যাঁ, এখানে দখল করাটা উচিত ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে গ্রানাডা দখল করেছিল সেভাবে সে অপারেশন করা উচিত ছিল। তো এ ধরনের মনোবৃত্তি যখন থাকে, তখন কূটনীতি কোথায় থাকে আমাকে বলেন? কূটনীতি দিয়ে তো ৫৫ বছর অনেক কিছুই চেষ্টা করা হলো। আমাদের প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে আসেন, এই যে গত বছর মানে ৮-৯ সাল থেকে যে ওরা ছিল, তাদের পছন্দনীয় রাজনৈতিক দলটা ছিল, আমাদেরকে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ঠিকমতো কেনার জন্য কিনতে পারিনি। আমরা এর মধ্যে মাল্টিরোল ফাইটার কিনতে পারিনি। আমাদের এই যে মায়ানমারের সাথে যে সংকটগুলো গিয়েছে, আমাদের সেনাপ্রধান তো আপনার মাস দুয়েক আগে প্রকাশ্যেই বলেছেন যে আমাদের যদি শুধু মাল্টিরোল কিছু ফাইটার থাকতো, আমরা হয়তো মায়ানমার সংকটটাকে সে সময় একটা অন্যভাবে মোকাবেলা করতে পারতাম। তার কারণ আমাদের পদাতিক বাহিনীর ক্ষেত্রে সেই সক্ষমতাটা হয়তো কিছুটা আছে। এখন এই যে দ্রুত ক্ষেত্রে বারবার এরা আমাদেরকে বাধা দেয়, আমাদেরকে বিভ্রান্ত করে, কি কারণে করে? ওদের স্বার্থের, ওদের স্ট্র্যাটেজিক স্বার্থের কারণে করে। ওরা একটা কথা দেখবেন প্রায় আমাদেরকে বলে, এবং আমাদের দেশেরও কতিপয় সাংবাদিক, আমাদেরই বন্ধু, আমাদের সাংবাদিক, আমাদের বুদ্ধিজীবী, আমাদের সংস্কৃতি কর্মী, আমাদের কূটনীতিবিদ, সাবেক কূটনীতিবিদ, এমনকি আমাদের কিছু মানে নিরাপত্তার সাথে জড়িত এমনও কিছু লোকজন, তারাও বলেন যে না, ভারত তো আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। এবং ভারতীয়রা এটা অনবরত বলে যাচ্ছেন বাংলাদেশের কৃতজ্ঞ থাকা দরকার। এই যে শুভেন্দু কালকেও কি আজকেও একটা খুব বাজে ভাষায় কথা বলেছেন এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ওরা প্রায় বলেন একদিনে বাংলাদেশ দখল করে নেবেন। এসব কথাও আমাদেরকে শুনতে হয়। কিন্তু তারা কি এই কথাটা ভুলে যান, বা আমরা কি এই কথাটা সবলভাবে বলতে পারি যে বাঙালি মুসলমানরা আরেকটি মুসলিম দেশের সাথে যুদ্ধ করে জীবন দিয়ে ওই দেশটার থেকে বেরিয়ে এসেছিল, এবং সে কারণে ভারত এই উপমহাদেশে সবচেয়ে বড় কৌশলগত আপনার শক্তিতে পরিণত হতে পেরেছিল, এবং তাদের অর্থনীতি এগিয়ে গিয়েছে। আপনি 1971 সালের আগে পাকিস্তান এবং ভারতের জিডিপি গ্রোথ দেখেন,
আপনি দেখবেন পাকিস্তানের অনেক উপরে ছিল, ভারত অনেক নিচে ছিল, পার ক্যাপিটা ইনকাম দেখেন, সব কিছুই। তা আমরা তো তাদের উপকার করেছি, এটা কিন্তু এই কৃতজ্ঞতাবোধ তাদের আমাদের প্রতি থাকা দরকার। এখন আমরা এটাও ঠিক মতো বলতে পারি না। এই যে উনি যেটা বললেন যে আমরা আমাদের কথাগুলোকে ফোর্সফুলি যে ওদেরকে বলবো, সেই কথাগুলি আমরা বলতে পারি না। আমাদের 70টা শিশু এই আন্দোলনে নিহত হলেন, ওরা কি এটা এতটুকু অমানবিক হয়ে গেছে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে যে বাংলাদেশের 70টা শিশু মারা গেল, তাদের কোনো গায়ে লাগছে না? 1400 লোক মারা গেল, গায়ে লাগছে না? একটা রাজধানী শহরের উপর দিয়ে হেলিকপ্টারে করে এসে গুলি করছে, গায়ে লাগছে না? ওরা কি এগুলো দেখেনি? ওদের কূটনীতিবিদরা এখান থেকে রিপোর্ট পাঠায়নি? আমি কয়েকদিন আগে আরেকটা টিভি চ্যানেলে আপনার দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি কৌতুম লাহিড়ীর সাথে ভারতীয় আন্দোলন নিয়ে কথা বলছিলাম। সে উদ্ভটভাবে আমাকে বলছে, আপনাদের বাংলাদেশের আন্দোলন তো জঙ্গিবাদী আন্দোলন, মৌলবাদের আন্দোলন, এবং আবার রেগে গিয়া বলছে আওয়ামী লীগ আমাদের একমাত্র বন্ধু। সে বলছে, একটা সাংবাদিক, একটা সিনিয়র সাংবাদিক। আপনি এ জায়গায় আপনি কি কথা বলবেন, কি যুক্তি দিবেন? আপনি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সবাই যদি না বোঝে এই কথাগুলো, ফোর্সফুলি নাই করতে পারে, এখন তাহলে তো আমরা পারবো না।